হ্যালো, হ্যালো। হ্যাঁ, আচ্ছা আমি আমার জি স্যার। ইয়েটা স্ক্রিন শেয়ার করতেছি। কতক্ষণ যাবত অপেক্ষা করতেছো তোমরা? হ্যাঁ, কতক্ষণ শুনি? স্যার 15-20 মিনিট হবে স্যার। আচ্ছা, দেখো আমার যে সাবজেক্টটা প্রস্থেটিক এন্ড অর্থোটিক, তাই না? তোমরা সেকেন্ড ইয়ার থেকে জানো অর্থোসিস হচ্ছে কোনো মেকানিক্যাল ডিভাইস যেটা পেশেন্টকে চলাফেরা করতে বা সাপোর্ট দিতে ব্যবহার করা হয়, অর্থোসিস। আর প্রস্থেসিসটা কি? মনে করো সার্জিক্যাল রিমুভাল অফ এ পার্ট অফ এ লিম্ব ডিউ টু এনি প্যাথোলজিক্যাল লিশন। যে কোনো ধরনের প্যাথোলজি, গ্যাংগ্রিন, ডায়াবেটিস মেলাইটাস অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, কোনো অঙ্গ যদি কেটে ফেলা হয়, ওই অঙ্গের মধ্যে যদি আমরা কোনো মেকানিক্যাল প্রস্থেটিক ডিভাইস সেট করি, তাহলে ওটাকে বলা হয় প্রস্থেসিস। বুঝেছো? আমার কথা বোঝা যায়? জি স্যার, বোঝা না আরো যাচ্ছে। জোরে বলবো? না আরো জোরে বলবো? হ্যাঁ, না স্যার, বোঝা যাচ্ছে, এটাই বোঝা যাচ্ছে। আচ্ছা। তো আমাদের সাবজেক্টটা হচ্ছে প্রস্থেটিক্স এন্ড অর্থোটিক্স। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার পর্যায়জ্ঞান পরীক্ষা। তো এর মধ্যে কোর্স ওয়ার্ক আছে 30। এই কোর্স ওয়ার্কটা তোমাদের তামান্না তাসনিম ম্যাডাম, তার সাথে আজকে আলোচনা করবা। তাহলে উনি কোর্স ওয়ার্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করবে। ঠিক আছে? কোর্স ওয়ার্কটা কিভাবে দিবে, কিভাবে তোমরা এটা সাবমিট করবা, সবকিছু। হ্যাঁ, 30 মার্কের। সোনালি, তুমি আজকেই তামান্না তাসনিমকে ফোন দিবা। হ্যাঁ, জি আচ্ছা স্যার। আজকেই ফোন দিবা, আজকে সব আলোচনা করবা, তোমাদেরকে কোর্স ওয়ার্ক দিবে। এখন আমার এই সাবজেক্টটা নিয়ে প্রায় 10 বছরের উপরে অভিজ্ঞতা। তো তো আমি ভার্বালি বলি, তোমরা এটা বোঝার চেষ্টা করো যে অ্যাম্পুটেশনটা কি। মনে করো কোনো একটা পার্টে গ্যাংগ্রিন হইলো বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে এই জায়গাটা একদম পচে গেছে, তখন কি করে ডাক্তাররা, অর্থোপেডিক সার্জনরা ওই জায়গাটা কেটে ফেলে। কেটে ফেলার পরে একটা মেকানিক্যাল ডিভাইস এটার সাথে যোগ করে দেয়। এটা দ্বারা রোগীর আবার হাঁটা চলাফেরা করতে পারে। তো এটাই হচ্ছে প্রস্থেসিস। ঠিক আছে? এখন যদি কারো 2 পা কাটা থাকে, মনে করো হিপ লেভেলে কাটা আছে, তাহলে আমরা এটাকে কি বলি? বাইল্যাটারাল অ্যাম্পুটেশন। কি বলা হয়? bilateral amputation। আসো পরের স্লাইডে যাই। Bilateral amputation are much more frequent currently than in the past, largely secondary to an aging population. আচ্ছা, improved medical management is continually increasing life expectancy. Okay, mobility by amputation with prosthesis profoundly improves the quality of life as compared with wheelchair existence. আচ্ছা, motorcycle accident, pedestrian involvement in car or train accident এ তোমার amputation হয়। Severe burns are generally responsible। মানে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, যদি জায়গাটা পুড়ে যায় তখন অ্যাম্পুটেশন করতে হয়। মোস্ট অফ দোজ সাস্টেইনেবল বাইলেটারাল ট্রমাটিক লোয়ার লিম্ব অ্যাম্পুটেশন আর অ্যাডোলেসেন্টস এন্ড ইয়াং অ্যাডাল্টস। প্রস্থেটিক রিহ্যাবিলিটেশন পোটেনশিয়াল ইজ ইউজুয়ালি এক্সিলেন্ট। ওকে, এই যে আসো সকেট, একদম উপরের যে অংশটা, এটাকে বলা হয় সকেট। তোমরা কি ছবি দেখতে পাচ্ছ? সকেট। তো হিপ অনুযায়ী যদি আমরা কাটি, তাহলে এটাকে বলা হয় তোমার ট্রান্সফিমোরাল অ্যাম্পুটেশন। লিখে রাখো, ট্রান্সফিমোরাল অ্যাম্পুটেশন। যদি হাঁটুর নিচে কাটা হয়, তাহলে এটাকে বলা হয় ট্রান্সটিবিয়াল অ্যাম্পুটেশন। ট্রান্সফিমোরাল অ্যাম্পুটেশন। এখন যে রেসিডুয়াল লিম্বটা থাকে, ওটা কি মিডিয়াম, ওটা কি লার্জ নাকি স্মল, এটার উপর নির্ভর করে। স্টাম্প এরিয়াটা কি ছোট, মাঝারি নাকি বড়? যদি মাঝারি বা বড় হয়, তাহলে প্রস্থেসিসটা ভালোভাবে ওটার মধ্যে অ্যাডজাস্ট হয়। এখন আসো যে স্টাম্প শেপটা কিরকম, তার কনিক্যাল শেপ নাকি তার বালবাস শেপ, ওই জিনিসটা ইম্পর্টেন্ট। বেশিরভাগ দেখা যায় মাংস বেশি শুকায় গেলে কনিক্যাল শেপ হয়। এই যে তোমরা এখানে যে দেখতেছো যে অনেকটা চিপা জায়গা, এটা হচ্ছে কনিক্যাল শেপ বলে। হ্যাঁ, তো stump size, stump shape is very very important for prosthetic adjustment. দেখো টাইপ অফ প্রসেসের আমরা সকেট, তারপর মাঝখানে কি রোটেটর, নি জয়েন্ট, পাইলন, ফুট, এগুলো তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। কোয়াড্রিল্যাটারাল সকেট,
তারপর ইস্টিয়াল কন্টেইনার সকেট, যে যদি আমরা ইস্টিয়ামে দেই, সকেটটা ইস্টিয়াম বরাবর দেই, তাহলে এটাকে বলা হয় ইস্টিয়াল কন্টেইনার সকেট। আর যদি আমরা কোয়াড্রিল্যাটারাল চতুর্পাশে দিই, তাহলে এটাকে বলা হয় কোয়াড্রিল্যাটারাল সকেট। তাহলে এই সকেটগুলোর নাম জানতে হবে, ইস্টিয়াল কন্টেইনমেন্ট সকেট আর হচ্ছে কোয়াড্রিল্যাটারাল সকেট। ট্রান্সফিউমারাল সকেট দেখো, অরিজিন ডেভেলপ 1975 সালে, কমনলি ইন ইউজ, আচ্ছা, অলসো রেফার টু এজ ইস্টিয়াল কন্টেইনমেন্ট, আচ্ছা, ট্রান্সফিউমারাল, ন্যারো এম এল। আচ্ছা, দেখো ট্রান্সফিউমারাল আইসি সকেট কোনটা, এটা ট্রান্সফিউমারাল ইস্টিয়াল কন্টেইনমেন্ট সকেট, তাই না? এটা বেসিক আইডিয়া ইজ সেম, স্টেবিলাইজ দ্য পেলভিস এন্ড ফিমার বাই কন্ট্রোলিং দ্য ইস্টিয়াম এন্ড ফিমার। মানে ইস্টিয়ামে এটা সাপোর্টটা দেয় এবং ফিমারে সাপোর্টটা দেয়, তাই এটাকে বলা হয় যে ইস্টিয়াল কন্টেইনমেন্ট সকেট। তারপর আছে যে ট্রান্সটিবিয়াল ট্রান্সফিউমারাল কোরসেট সিলিসিয়ান, আচ্ছা, স্ট্রেপটা কি সুপ্রাকন্ডাইলার আর টোটাল ইলাস্টিক সাসপেনশন, ওকে, আচ্ছা, এটা তো লাগবে না। এইখানে আসো, এখন এই যে প্রসেসিস, একটা প্রসেস আছে যে দাঁড়াও, এটা হলো এক্সোস্কেলেটাল আর এটা হচ্ছে এন্ডোস্কেলেটাল। তোমরা যে এটা দেখতে পাচ্ছ এটা এন্ডোস্কেলেটাল, আর এইখানে যেটা দেখতে পাচ্ছ এটা হলো এক্সোস্কেলেটাল, এটা এন্ডোস্কেলেটাল। এন্ডোস্কেলেটাল মানে একদম হাড়ের সাথে অ্যাডজাস্ট, এটাকে বলা হয় এন্ডোস্কেলেটাল। আর যেটা খোলা যায় আবার লাগানো যায় ওটা হচ্ছে তোমার এক্সোস্কেলেটাল। স্যার কোনটা ভালো বা কোনটার সুবিধা অসুবিধা কি? আমাদের দেশের জন্য তোমার ওই এক্সোস্কেলেটালটাই ভালো, এটা খুলে রুগীরা বসতে পারে, ফ্লোরে বসতে পারবে। আর এন্ডোস্কেলেটাল তো একদম দৌড়াদৌড়ি করার জন্য, মনে করো সে রানার, তাকে দৌড়াইতেই হবে, তখন হলো এন্ডোস্কেলেটাল। আর এক্সোস্কেলেটাল আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এক্সোস্কেলেটাল ভালো। অ্যাবাভ নি এক্সারসাইজ এগুলো তোমরা পারবা, গ্লুটিয়াল সেট, ঠিক আছে, হিপ স্কুইজ, এগুলোর এক্সারসাইজ গুলো অনেকটা নিউরো পেশেন্ট এক্সারসাইজের মতো। তোমার কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং করতে হবে, হিপ অ্যাবডাকশনস করতে হবে, হিপ এক্সটেনশন করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার গ্লুটিয়াল কন্ট্রাকশন করতে হবে, গ্লুটিয়াল সেট করতে হবে, ব্রিজিং এক্সারসাইজ করাইতে হবে, মানে অনেকটা নিউরো রোগীদের সাথে সেম। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, ছবিগুলো দেখলে বুঝতে পারবা। সব হচ্ছে 10 রিপিটেশন ইনটু 2 সেট। এটা বলতে দিছি, এটা তো ভাইরাস। It's a hip extend stretch. দেখো হিপ এক্সটেনশন স্ট্রেচ করা যায় কিভাবে, ওই ফ্রন্ট থাইয়ের মধ্যে একটা রোল যদি দাও তাহলে হিপ এক্সটেনশন স্ট্রেচ হয়, ঠিক আছে। আবার পাটাকে যদি উপরের দিকে উঠাও তাহলে হিপ লিফট হয়, এগুলো পড়লে বুঝতে পারবা হিপ এক্সটেনশন স্ট্রেচ করা যায় কিভাবে। এখন পেশেন্ট সুপাইন লাইনে আছে, তুমি একদম অ্যাঙ্কেল নিচে একটা টাওয়েল দিয়ে তাকে প্রেসার দিতে বললা, তাহলে এটা কোটা কি হয়, এক্সটেনসর স্ট্রেংথেনিং হয়। কি হয়? হিপ এক্সটেনসর স্ট্রেংথেনিং। হাঁটুর নিচে রোল দিয়ে তুমি প্রেসার দিতে বললা, তাহলে কি হয়, কোয়াড্রিসেপস আইসোমেট্রিক স্ট্রেংথেনিং। হাঁটুর নিচে যদি দাও কোয়াড্রিসেপস আইসোমেট্রিক স্ট্রেংথেনিং, যদি অ্যাঙ্কেলের নিচে দাও তাহলে হিপ এক্সটেনসর স্ট্রেংথেনিং। ওকে, এই ছবিগুলো আমি দিয়ে দিব, দিলে তোমাদের জন্য ইজি হবে। এটা একটু কি আছে, প্রবলেমেটিক আছে, দাঁড়াও আরেকটা দেখি। এটা কি, এটা এক্সোস্কেলেটাল, এটা কোনটা? এক্সোস্কেলেটাল। এক্সোস্কেলেটাল।
প্রস্থেসিস দুই রকম, একটা এক্সোস্কেলেটাল, একটা এন্ডোস্কেলেটাল। এটা কোন ধরনের প্রস্থেসিস? এক্সোস্কেলেটাল। এক্সোস্কেলেটন। এক্সোস্কেলেটাল। স্টাবিসটা কি? স্টাবিস মনে করো বাইলেটারাল হিপ অ্যাম্পুটেশন হয়েছে, হ্যাঁ, তখন নো নি জয়েন্ট, নো শেঙ্ক, এটা হলো শর্ট প্রস্থেসিস, যেটা বলে শর্টার। স্টাবিস আর মোস্ট ইফেক্টিভ ফর পারসন উইথ শর্ট স্টাম্পস, যাদের স্টাম্পটা একদম ছোট। আমরা বলছি না স্টাম্প তিন রকমের, শর্ট, মিডিয়াম, লার্জ। তো শর্ট স্টাম্পের ক্ষেত্রে স্টাবিস ইউজ করা হয়। দে আর ইউজ ফর ট্রেনিং পারপাস আনটিল দ্য পেশেন্ট গেটস এনাফ কনফিডেন্স টু বি এবল টু ইউজ নর্মাল লেংথ পারপাসেস উইথ নর্মাল সাইজ। এটা ট্রেনিং পারপাসে স্টাবিসটা ব্যবহার করা হয়, ঠিক আছে? মনে করো শর্ট স্টাম্প, তখন আমরা প্রসেসটা দিয়ে রোগীকে প্যারালাল বার দিয়ে হাঁটানো হয়, ওটাই স্টাবিস। দেখো এক্সারসাইজ গুলো দেখো, রোলিং, লেগ অ্যাবডাকশন, প্রেস আপ মানে ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ, হিপ হিচিং, হিপটাকে উপরের দিকে উঠাবা, এটাকে বলে হিপ হিচিং, ব্রিজিং, সিট আপস, সিটিং ব্যালেন্স, ব্যাকওয়ার্ড সিটিং ব্যালেন্স, পুশ আপস, সিটিং ডাউন অন এ চেয়ার, এইসব এক্সারসাইজ গুলো করতে হবে। সিটিং ডাউন অন এ চেয়ার, লাইং ডাউন, গেটিং আপ ফ্রম দ্য ফ্লোর, ফ্লোর থেকে উঠা, গেটিং আপ ফ্রম দ্য ফ্লোর। এই তো শেষ। কি বুঝলা? একজন রিক্যাপ করো স্টুডেন্টরা, একজন রিক্যাপ করো, কি বুঝলা? এই স্টুডেন্টরা একজন রিক্যাপ করো। স্যার প্রথমে আমরা পড়েছি প্রস্থেটিক্স আর অর্থোটিক্স কি। স্যার প্রস্থেটিক হচ্ছে যখন আম, কোনো অ্যাম্পুটেশন, কোনো বডির কোনো পার্ট যদি গ্যাংগ্রিন অথবা আর্টারির কারণে অ্যাম্পুটেশন করা লাগে, ওখানে যদি কোনো সিনথেটিক অথবা আর্টিফিশিয়াল লিফ লাগানো হয়। আর অর্থোটিক্স হচ্ছে ডিভাইসেস। আর তারপর প্রস্থেটিক্স হচ্ছে মেইনলি দুই ধরনের, একটা হচ্ছে এক্সোস্কেলেটাল আর হচ্ছে এন্ডোস্কেলেটাল। এন্ডোস্কেলেটালটা জি স্যার। না তোমাকে না, সন্ধ্যা এদিকে আসো। হ্যাঁ বলো বলো বলো। স্যার এন্ডোস্কেলেটনটা হচ্ছে মেইনলি যারা স্পোর্টস পারসন, যাদেরকে দৌড়াদৌড়ি করতে হবে তাদের জন্য। আর এন্ডোস্কেলেটন হচ্ছে আমাদের দেশের প্রেক্ষিতে এটা হচ্ছে খোলা যায়, লাগানো যায়। তারপর স্যার হচ্ছে স্টাম্প সাইজটা আমাদের প্রস্থেটিক্সের জন্য অনেক ইম্পর্টেন্ট। স্টাম্প যত বড় হবে এবং কনিক্যাল শেপ হবে, সেটা প্রস্থেটিক্সের জন্য ভালো হবে। তারপর স্যার এই ক্লাসটা নাও, বসো এখানে, বসো। স্ট্যাবিস। আচ্ছা একটু বলে স্টাম্প শেপ, কনিক্যাল, বালবাস। তো কনিক্যাল শেপটা মাসল ওয়াশিং হয়ে যায়, তো মোস্ট অফ দ্য পেশেন্টস এর এই কনিক্যাল শেপটাই থাকে। তো ওইখানে আমরা স্টাম্প প্রসেসটা অ্যাডজাস্ট করি। ঠিক আছে? আচ্ছা শোনো, এখানে একটা কেস স্টাডি আছে। এই কেস স্টাডিটার রোগের ডায়াগনোসিসটা হচ্ছে ডান পাশের ট্রান্সফিউমারাল অ্যাম্পুটেশন। তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এটা একটা লাইভ পেশেন্ট আমাদের সিআরপি তে আসছিল, তখন আমি অ্যাসেসমেন্ট করছিলাম। তো দেখো এই পেশেন্টটার, এই দাদা এগুলি বল। এই আমাদের সাথে আছে সজল কুমার দাস, এই দাদাকে চিনো তোমরা? জি স্যার চিনি। জি স্যার। Case of amputation কোজ অফ অ্যাম্পুটেশনটা কি? of লসিমন হ্যাঁ। অ্যাক্সিডেন্ট। Date of injury না ডিসেম্বর 12, 2012। অনেক প্রায় দেখো 8 বছর আগে। অ্যাসেসমেন্ট কিভাবে করতে হয়, আমরা একটা রাইট ট্রান্সফিউমারাল অ্যাম্পুটেশন অ্যাসেসমেন্ট কিভাবে করব। তো এই রোগীটা লাইভ রোগী, তার লেভেল অফ মোবিলিটি কি? এক্সিলিক কাজ দিয়ে সে হাঁটে, তার কোনো প্রস্থেসিস লিম্ব নাই। পেইনটা কি? তার ব্যথা নাই, বাট সামটাইমস ফিল ফ্যান্টম লিম্ব। ফ্যান্টম লিম্বটা কি? পেইনটা কি? মনে করেন নার্ভ কাটা গেলে ওই নার্ভের সেন্সেশনে ব্যথা হয়। হ্যাঁ, আসলে একটা ফলস পেইন, কিন্তু রোগীর ব্রেনের মধ্যে এটা ব্যথাটা ক্রিয়েট করে। রোগী চায় কি আবার ওয়ান্টস টু কন্টিনিউ স্টাডি এন্ড রাইড বাইসাইকেল যেন চালাতে পারে। পোস্টারটা বলো, ইন সিটিং পজিশন দাদা বলো। In sitting position, জোরে কো। shoulder symmetrical or equal, weight bearing at both. ইসচিয়াল টিউবারোসিটি, ইসচিয়াল টিউবার মানে পেশেন্ট সিটিং পজিশনে বসার পরে আমরা দেখি যে আইটিতে
সেম ওয়েট বিয়ার দিতে পারছে কিনা। ইস্টাল টিউবারসিটিতে যদি সেম ভর দিতে না পারে তাহলে বুঝবো ওই ইস্টাল টিউবারসিটির মাসল ওয়াস্টিং আছে, ঠিক আছে? তখন ওইটার আবার আমরা ইন্সপেকশন করে দেখি, এটা ইন্সপেকশন হবে। হ্যাঁ, তারপর ইন্সপেকশন আর কি কি বলো, জোরে বলো। শোল্ডার লেভেল, তুমি বলো। শোল্ডার লেভেল, শোল্ডার লেভেল কি থাকবে? স্টাম্প সাইড ডিপ্রেস থাকবে, যে মানে তোমার যে স্টাম্প থাকবে ওই দিকে, যে এরিয়ায় ওই পাটা কাটা আছে ওই ডান পাশটা তার একটু ডিপ্রেশন আছে, ডিপ্রেসড মানে একটু নিচের দিকে নামা আছে। এএসআইসটা কি? anterior superior spine। ওই স্টাম্প সাইডটা লোয়ার, একটু নিচের দিকে আছে। পিএসএসটা স্টাম্প সাইড লোয়ার, ইলেক্ট্রেস স্টাম্প সাইড লোয়ার। মাসল ওয়াস্টিং গ্লুটিয়াস মিডিয়াস, বেশিরভাগ রোগীদের ক্ষেত্রে গ্লুটিয়াস মিডিয়াস মাসলটা শুকায় যায়। এই দেখো পেশেন্টের এএসএস চেক করতেছি, বলো, বললে বলতে বুঝতে হবে। সেটাই যে তোমার এএসএস টা বুঝো তো, অ্যান্টিরিয়র সুপিরিয়র জি স্যার। হ্যাঁ, জি স্যার। পিএসএস তোমার ডিম্পল দেখে অনেক সময় বোঝা যায়, হ্যাঁ। posterior superior spine। যে শোনো পিএসএস লেভেলে কত, এটা স্যাক্রাম 2 সব সময় মনে রাখবা। পিএস থেকে যদি যাই আমরা স্যাক্রাম 2, তারপর স্যাক্রাম 1, তারপর L5, তারপর L4, এইভাবে আমরা মেজার করতে পারি, এগুলো দেখা হবে। বুঝছো? এই যে একটু কিন্তু এটা এলিভেটর, উপর দিকে আছে, এটা নিচের দিকে আছে, কারণ এটা স্টাম্প এরিয়া। হ্যাঁ, বলো জোরে জোরে বলো। ঠিক আছে। স্টাম্প এরিয়া একটু তোমার নিচের দিকে ডেভিয়েশন আছে, হ্যাঁ, দেখতে পাচ্ছ? আর যেটা একদম জোরে ভালো স্পষ্ট সাইড, করে কথা বলো। ভালো সাইড একটু উপর দিকে ডেভিয়েশন আছে, হ্যাঁ, উপরের দিকে এলিভেশন আছে। elevation। তাহলে দেখো কোন সাইডটা লোয়ার বা ডিপ্রেশন, এবং স্যার যেটা orthotics আছে সেটা। হ্যাঁ স্যার অ্যাফেক্টিভ স্যার লোয়ার। ডান দিক, গাধা কথা, ডান দিক, ডান দিক একটু লোয়ার না? স্যার হ্যাঁ, এই সোনালী পিএসআই কোন পিএসআই জি টা স্যার। লোয়ার, কোন পিএসআই টা? স্যার ডান দিকেরটা একটু বেশি স্যার ডান লোয়ার। পাশে। এখানে কি করাবো, কোন অ্যাক্টিভিটি ব্যায়াম করাবো এটা কও। হ্যাঁ, হিপ হিচিং, হিপ হিচিং, হিপ হিচিং দাঁড়ায় দাঁড়ায় হিপটাকে জি স্যার। উঠানোর চেষ্টা করবে, উপরে উঠাবে। হিচিং এক্সারসাইজ। বুঝেছো না বুঝো নাই? জি স্যার বুঝতে পেরেছি। নাহলে আমি ভিডিও করে দেখাবো হিপ হিচিং কেমনে করে। হিপ হিচিং স্যার আমাদের আসলে প্র্যাকটিক্যাল গুলো হলে একটু ভালো হতো। প্র্যাকটিক্যাল কেমনে দেখাবো গো? এখন তো তোমরা আমার এটাই সামনে তো আসলে স্যার। করোনা হয়ে যাবো আমার, বুঝছো? স্যার একটা প্র্যাকটিক্যাল ক্লাস অ্যারেঞ্জ করা হলো। আর যারা দেখাচ্ছে ভিডিও দেখতেছিস, স্যার ভিডিও এখন আসেনি। ওই ভিডিও কেমনে আইবো রে? হ্যাঁ ও আচ্ছা, তাহলে আমি তোর দেখাই দিই। জি স্যার। দুষ্টের দল, এখন আর দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? এই সজল তোমাকে দেখতে পাচ্ছ? জি স্যার হ্যাঁ? দেখা যাচ্ছে। এই দেখো হিপ হিচিংটা দেখাই, এই যে আমি দাঁড়াইলাম না, হ্যাঁ, জি স্যার। এখন জি, স্যার। দাঁড়ায় আমি হিপটাকে উপরের দিকে উঠাইলাম, এই যে উপরের দিকে এইভাবে, ঠিক আছে, উপরের দিকে। এটা রোগীরা এভাবে হিপটাকে উপরের দিকে উঠাইতে পারে, এটা বলে হিপ হিচিং, হিপটাকে উপরের দিকে উঠানো। আমাকে কি জি, ফুল স্যার। দেখাচ্ছে? আহ, হ্যাঁ, না স্যার আপনার মানে স্যার হিপ পর্যন্তই দেখা গিয়েছে। আচ্ছা, ওই হিপ হিচিং তাহলে বুঝতে পারছো? জি স্যার বুঝতে পেরেছি। শোনো, এই প্রস্থেটিক অর্থোপেডিক সার্জারি কিছু এক্সারসাইজ আছে নতুন, যেমন এই জন্য হিপ হিচিংটা দেখাইলাম। হিপ হিচিংটা খুব কমন, কারণ কি ওদের রেসিডুয়াল লিম্বটা তো ঝুলে থাকে, তাই কি হয় রেসিডুয়াল লিম্বটা নিচের দিকে নামে, তাই এটাকে বারবার উপরের দিকে উঠাইতে হয়, এটাকে বলে হিপ হিচিং। বুঝেছো? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, বাকি স্লাইড গুলো দেখো। গুগল মিট, গুগল মিট এটা আজকে দেখাই দেবো তোমার। এই যে আমি এটা ডেসক্রাইব করো, দেখে ডেসক্রাইব করো, তুমি বলো। আর বললেই তো শিখবি। এই যে দেখো সাইজ, এটা কি স্টাম্প সাইজ মিডিয়াম, মানে এটা শর্ট না। প্রোট্রুটেড বোন, এটা ডেঞ্জারাস। মনে করো অপারেশনের পরে স্টাম্প এরিয়াতে যদি হাড্ডি থাকে তাইলে কিন্তু মুশকিল, তাইলে কিন্তু প্রসেসিস পড়ালে রোগী ব্যথা পাবে, এটাকে বলে প্রোট্রুটেড বোন।
বুঝেছো? শেপ, এই যে কনিক্যাল শেপ দেখছো আসতেছে এখানে, জি স্যার। জি স্যার। এটা অ্যাসেসমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই অ্যাসেসমেন্ট কিন্তু পরীক্ষা আসবেই, যে রাইট দ্য অ্যাসেসমেন্ট প্রসিডিউর অফ এ ট্রান্সফিউরাল অ্যাম্পুটেশন। হ্যাঁ, তখন তোমাদেরকে এইভাবে অ্যাসেসমেন্ট লিখতে হবে। এই তুমি সেকেন্ড ইয়ার তুমি পড়াইতে পারবা, পড়াইতে পারবে না সরলে? যদি আসে রাইট দ্য অ্যাসেসমেন্ট প্রসিডিউর অফ এ ট্রান্সফিউরাল অ্যাম্পুটেশন পেশেন্ট, তখন তোমাকে এইভাবে লিখতে হবে। বুঝেছো? জি স্যার। খালি জি স্যার করে দুষ্টের দলগুলি। অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন অফ হিপ জয়েন্ট, এটা তো জানোই, প্রত্যেকটা রেঞ্জ দেখতে হবে। তারপর মাসল স্ট্রেংথ, এটা অক্সফোর্ড গ্রেড স্কেলে মাসল স্ট্রেংথ, এটাকে বলা হয় কি স্টাম্প অ্যাসেসমেন্ট। স্টাম্প অ্যাসেসমেন্ট, এই যে দেখো লাইভ ছবি, এটা কি করতেছে? হিপ ফ্লেকশন করতেছে, তাই না? এই স্টাম্পটা মিডিয়াম হিপের। জীবন্ত রোগী, বুঝছো? তোমরা ওই যে জীবন্ত মাছ দেখো না স্বপ্নতে, এরকম জীবন্ত রোগী দেখাচ্ছি তোমাদেরকে। সোনালী কি বলো? সোনালী, এই সোনালী কি ভাগছে নাকি? আর ওই যে কক্সবাজারের টেরোরিস্ট, স্যার আছি স্যার। ওই কথা কই না কে? হ্যাঁ, আহ, এই হিমেল, জি স্যার আছি স্যার। এই কথা বলো না, ব্যাপারটা কি? খালি খাও আর ঘুমাও না? না স্যার, ক্লাসও করি স্যার। এই খাও আর ঘুমাও, কোনো যোগাযোগ নাই। এই মুভমেন্টের নাম কি? হিপ ফ্লেকশন স্যার। স্যার হিপ ফ্লেকশন। হ্যাঁ, আর এটার মুভমেন্টের নাম কি? এই সরল, এটা দেখ, এটার নাম কি? বসি তোরকে আমি এত সুন্দর করে কেউ শিখাই বলছি না, না এটা বসে, এটা সেকেন্ড ইয়ার পড়াতে পারবো না? এটা কি হিপ অ্যাবডাকশন না? অ্যাবডাকশন জি, স্যার। স্যার। হ্যাঁ, অ্যাবডাকশন। এটা কি এক্সটেনশন? এক্সটেনশন। মানে আমি কি বললাম, নিউরো পেশেন্টদেরকে যেভাবে আমরা ফিজিওথেরাপির এক্সারসাইজ গুলো করাই, এই অ্যাম্পুটেশন রোগীদের ক্ষেত্রে মোটামুটি সেম। মনে রাখবা, হিপ এক্সটেনশন আর কোয়াড্রিসেপ স্ট্রেংথেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লোকোমোশন এবং অ্যাক্টিভিটি। মানে এই রোগীদেরকে চলাফেরা করার জন্য হিপ এক্সটেনশন, গ্লুটিয়াল স্ট্রেচ, গ্লুটিয়াল কন্ট্রাকশন এবং কোয়াড্রিসেপ স্ট্রেংথেনিং ইজ ইম্পর্টেন্ট। যেমন সোনালী, তোমার জি স্যার। যে হাঁটু ব্যথা, এই হাঁটু ব্যথার জন্য যে হিপ এক্সটেনশন কিন্তু স্ট্রেংথেনিং করাই দিবে, তারপর কোয়াড্রিসেপ স্যার। স্ট্রেংথেনিং করাই দিবে। কি করবা? কোয়াড্রিসেপসের স্ট্রেংথেনিং করাবো, আর হচ্ছে হিপের হচ্ছে স্ট্রেংথেনিং করাবো। করো না। ইস, আমার কথা বলতে কষ্ট হয়েছে, অনেক দূরে কথা বলতে। এদিন, তুই ফ্রি ফ্রি শিখতে চাস না? এই কথা বলাটা অনেক জোরে জোরে কথা বলতে হয় রে। আচ্ছা, এরপরে কি? রেঞ্জ অফ মোশন অফ হিপ জয়েন্ট, এটা এক্সামিনেশন প্রসিডিউর। সিটিং ব্যালেন্স, স্ট্যাটিক ডাইনামিক, স্ট্যান্ডিং ব্যালেন্স, স্ট্যাটিক ডাইনামিক, এক্সামিনেশন অফ সিটিং ডাইনামিক ব্যালেন্স। দেখো, এটা আমরা কিন্তু নিউরো পেশেন্টদের ক্ষেত্রেও করাই। তো এই রোগীদের ক্ষেত্রে আমরা এটা ডাইনামিক ব্যালেন্স প্র্যাকটিস করাচ্ছি, তাই না? সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বোঝা যায় যে ডাইনামিক ব্যালেন্স প্র্যাকটিস কিভাবে করাই আমরা? হ্যাঁ, হ্যাঁ স্যার। জি স্যার, বুঝে নাই। বলো, এটা ডেসক্রাইব করো, এটা ডেসক্রাইব করো, কি করতেছো বলো। কাছে গিয়ে বলো, কাছে গিয়ে বলো। এটা হচ্ছে তোমার সুইং করতে ব্যালেন্স প্র্যাকটিস করতে ডাইনামিক ব্যালেন্স। দেখতেছেন? কাছে গিয়ে বলো, ভিডিও অফ আছে। এই, তোমরা কি তোমাদের সদস্য স্যারকে দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। ভিডিও কি অন অফ আছে না? না স্যার, ভিডিও অন। আর স্লাইড? স্লাইডও দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, ওটাই। রে, দুটো কেন? দুটো অফ করি কেমনে বলো তো? হ্যাঁ, স্যার, ভিডিও তো জাস্ট ক্লিক করলে অফ হয়ে যাবে।
ও ভিডিওটা অফ করে দিই, হ্যাঁ ভিডিওটা অফ করে দিই। এবার ইউ আর প্রেজেন্টিং, আমার স্লাইড দেখা যাচ্ছে? স্লাইড হ্যাঁ স্যার, স্লাইড দেখা যাচ্ছে। এক্সেলেন্ট। তাহলে এটা আমরা বল থ্রো প্র্যাকটিসটা তো তোমরা জানো না? জি স্যার। হ্যাঁ আচ্ছা, এরপর ডেসক্রাইব করো। এটা ডেসক্রাইব করে কি করতেছে? টিল্টিং বোর্ডে বসে থেকে ব্যালেন্স, হ্যাঁ ব্যালেন্স প্র্যাকটিস করানো। এই- আবার এই পেশেন্টকে প্রস্থেসিস পরানোর পরে আবার স্ট্যান্ডিং অবস্থায় আমরা ডাইনামিক ব্যালেন্স প্র্যাকটিস করাই এই টিল্টিং বোর্ডে, বুঝছো? সিটিং পোস্টারটা একটু তো বর্ণনা করতে পারছে, একটু রিভিশন আছে কিনা? সিটিং পোস্টার কোন দিকে ওয়েট বিয়ারিং বেশি বলো তো? ডান পাশে। হ্যাঁ ডান পাশে। এটা আমরা কি করতেছি? স্যার স্ট্যান্ডিং Dynamic অবস্থায় ডাইনামিক ব্যালেন্স প্র্যাকটিস করাচ্ছে। করতেছে এটা বেজ অফ সাপোর্টের বাইরে গিয়ে আরেকজনের হাত থেকে টাচ করতেছে, হ্যাঁ সে স্টেবল। এই যে একটা ভালো টপিক বলছে তোমাদের ছোট ছোট, বেজ অফ সাপোর্ট এর বাইরে গিয়ে বা সেন্টার অফ গ্র্যাভিটিটাকে সামনে নিয়ে গিয়ে একটা ডাইনামিক ব্যালেন্স প্র্যাকটিস করছে। এটা ভালো কথা, ভালো পারো। এটা কি করাচ্ছি? ডাইনামিক ব্যালেন্স প্র্যাকটিস, functional activities, supine to prone, lying to sitting, এগুলো objective assessment, objective assessment. এই স্লাইডটা দেখতে গেল আমি examination of rolling, ঠিক আছে? examination of supine to prone, examination of lying to sitting. আমরা দেখি যে লাইং টু সিটিং তার কি ম্যাক্সিমাম সাপোর্ট লাগে, মডারেট সাপোর্ট লাগে নাকি মিনিমাম সাপোর্ট লাগে। তো সেক্ষেত্রে আমরা এই প্র্যাকটিসটা বারবার করাবো। এই জন্য এটাকে আমরা প্রথমে কি করি, এক্সামিনেশন করি, তারপর এটাকে আমরা ট্রিটমেন্টে নিয়ে আসি। প্রথমে আমরা এক্সামিনেশন করব যে তার কতটুকু সাপোর্ট লাগে, তার মডারেট সাপোর্ট নাকি মিনিমাম সাপোর্ট, তারপর এটা আমরা ট্রিটমেন্ট পারপাজে এটা আমরা ইউজ করব। কি বুঝলা? ইয়া বলো, হিমেল বলো। এই হিমেল, জি স্যার। কি কি বুঝছস ক? স্যার প্রথম থেকে বল বল দেখি, তুই ঘুমাস না আমার কথা শোনস, এটা দিয়ে শুননি। পজিটিভ স্যার লিসেনার হইতে হবে, গুড লিসেনার হইতে হবে। তুই ওখানে মোবাইলে গেম খেলতেছো আর এদিকে আমি কথা বলতেছি। বলো। স্যার প্রস্থেটিক্স হইতেছে স্যার মেকানিক্যাল যে ডিভাইস গুলো আছে এগুলো হইতেছে যখন কোনো লিম্বে গ্যাংগ্রিন বা কোনো ইনফেকশন হলে যদি অ্যাম্পুটেশন করা হয় তখন ওই ক্ষেত্রে প্রস্থেটিক্স জোরে বলো, জোরে। ডিভাইস গুলো ইউজ করা হয়। হুম। আর অর্থোটিক্স হইতেছে জয়েন্টের সাপোর্টিভ যে ডিভাইস গুলো ইউজ করা হয় ওগুলা। ডিভাইস না, মেকানিক্যাল ডিভাইস, মেকানিক্যাল mechanical ডিভাইস device। যেটা সাপোর্ট এবং তোমার এনহ্যান্সমেন্ট করে লোকোমোশন এবং মোবিলিটির জন্য। জি এটা স্যার। হচ্ছে অর্থোসিস, বুঝছস? জি স্যার। আর আপার লিম্ব অর্থোসিসের কয়টা নাম বল। স্যার আপার লিম্বের হ্যাঁ, সিআরপির বাইরে দোকানের মধ্যে কত অর্থোসিস আছে, যেমন দেখছো সেগুলো, এগুলো দেওয়া না খালি না? হ্যাঁ দেখছি স্যার। নামগুলি ক। হ্যাঁ দোকান কি বিক্রি করে দিতে হবে? দোকানে কি কি বিক্রি করে এগুলো নাম গো, খালি এগুলি দেওয়া না? খালি সারাদিন হচ্ছে বলিউডের সিনেমা টিনেমা দেখে বেড়াস, দুষ্টের দল। বল হিমেল রাশিদ। জি স্যার। আপার লিম্ব অর্থোসিস, লোয়ার লিম্ব অর্থোসিস, স্পাইনের অর্থোসিস, এগুলো জানলে তো এই সাবজেক্টের পড়ালেখা শেষ। আর কি পড়বি এই সাবজেক্টে? স্যার ব্রেস টাইপের লাম্বার ব্রেস, তারপর স্যার এই এটা কইছে একদম কান মোলা দেবো, কইছে আপার লিম্বের অর্থোসিসের কয়টা নাম বল। হ্যাঁ আপার লিম্বের অর্থোসিসের নাম জানোস না রে? সোনালী রে কইলে তো সোনালী কইতে পারবো। সোনালী বলো তো আপার লিম্বের অর্থোসিসের নাম বলো তো। স্যার ওই যে স্যার বিলো এলবো, অ্যাবাভ এলবো, মানে এগুলো আছে। না তুমি খালি ওই যে মাছ মুরগির আনতেই পারো, আর তো কিছু পারো না। স্যার এলবো না এটা হচ্ছে ওই যে রেস্টিং স্প্লিন, কোকআপ স্প্লিন, এগুলো হচ্ছে আপার লিম্ব অর্থোসিস।
বুঝছো? টেনোডেসিস বেল্ট, যেমন স্পাইনাল কর্ড ইনজুরি রোগীদের টেনোডেসিস বেল্ট দিয়ে ডাম্বেল দিয়ে আমরা স্ট্রেংথেনিং করাই, এটাকে বলে টেনোডেসিস বেল্ট। এগুলো লেখো, খালি রান্নাই করা শিখছো খালি, বুঝছো? স্পাইনাল অর্থোসিসের নাম বলো তো। এই স্যার সজল, বস্টন ব্রেস। হ্যাঁ স্যার বস্টন ব্রেস। বস্টন ব্রেস তো কিন্তু বাংলাদেশে ইউজ হয় না। কেন ইউজ হয় না? কারণ হট ওয়েদার, এখন যে গরম পড়ছে, বস্টন ব্রেস যদি তুমি রুগীদের দাও, রুগীরা পড়তে পারবো? ঘেমে যাবে না? ঘেমে গেলে তার বার্ন হয়ে যেতে পারে, ঠিক আছে, তার ব্লিস্টার হইতে পারে। জি স্যার। স্পাইনাল অর্থোসিসের নাম বলাই দাদা, এদিকে আয়। ও প্রচুর জোরে জোরে কথা বলতে হয়। স্পাইনাল অর্থোসিসের নাম বললো তো। সোনালি পারো? সোনালি, এই সোনালি, স্পাইনাল অর্থোসিসের নাম বলো। রিফাত বলো। না স্যার, পারি না। তো কি পারোটা কি দেখো, হ্যাঁ? স্যাক্রোইলিয়াক অর্থোসিস, লাম্বোস্যাক্রাল অর্থোসিস। গুড। লাম্বোস্যাক্রাল অর্থোসিস। আর যে কোমর ব্যথার জন্য আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কোনটা? স্যার কোমর ব্যথার জন্য স্যার লাম্বোস্যাক্রাল অর্থোসিসটা ব্যবহার করে যেতে পারে। না, লাম্বার কর্সেট আর টেইলর ব্রেস, ঠিক আছে। যাদের স্পাইন বাঁকা থাকে, যেমন স্কোলিওসিস, তাদের জন্য কোনটা ব্যবহার করি? মিলওয়াকি ব্রেস। মিলওয়াকি ব্রেস কোপস মেথড দিয়ে আমরা মেজারমেন্ট করি যে স্কোলিওসিসটা কত ডিগ্রি, 30 ডিগ্রি নাকি 40। যদি 40 ডিগ্রির বেশি হয় তখন কিন্তু এই স্কোলিওসিসের সার্জারি লাগে। যেমন তোমাদের নাজমুল আলম, তার বোনকে কিন্তু ইন্ডিয়াতে নিয়ে গিয়ে অপারেশন করাইছে, কারণ স্কোলিওসিস কোপস মেথডে 40 ডিগ্রির বেশি। বুঝেছো? এই সজল, আইডিয়া। আবার লোয়ার লিম অর্থোসিস একটা নাম কও। অ্যাঙ্কেল ফুট অর্থোসিস, তারপর হচ্ছে এফও কেএফও, তারপর হচ্ছে হিপ নি এইচকেএফ, ফুট অর্থোসিস। এইচকেএফ, হিপ নি অ্যাঙ্কেল ফুট অর্থোসিস, এইচকেএফ। জি স্যার। স্যার তারপরে আছে হচ্ছে আহ টো লিফট আপ, মানে এটা হচ্ছে লিফট আপ করে রাখা। আর তো মোবাইলটা বন্ধ করবি। আর কি, আমাদের স্পাইনাল কর্ড ইনজুরি রোগীদের আমরা ঘাড়ের মধ্যে কলার দিই না, সফট সার্ভাইকাল কলার, আর জি এটা কি স্যার। হার্ড সার্ভাইকাল কলার, তাই না? জি স্যার। হুম। তোমরা নতুন কিছু লার্নিং হচ্ছে তো, না এমনি খালি কথা কইতাছি? জি স্যার, লার্নিং হচ্ছে স্যার। ওই হিমেল কই? জি স্যার, ওই আছে স্যার। হিমেল, তুই কি জি কিছু স্যার। নতুন শিখতেছস নাকি কিছু শিখতে জি পারতেছস স্যার। না? জি স্যার, হ্যাঁ, লিম্বের নামগুলো স্যার ডিভাইসের নামগুলো এই শোন শিখতেছি। এদিকে আয়। আরে রুগী পড়ে কাম সুরাব লাগা। আচ্ছা, এটা দ্বারা কি বুঝছো বলো? হিমেল বলো, এটা দ্বারা কি বুঝছো? স্যার কোনটা স্যার? এই যে স্লাইডটা দেখতে পাচ্ছ না, জি স্যার। বলো এটা ডেসক্রাইব করো। স্যার ট্রান্সফারিং টেকনিক গুলো দেওয়া আছে, আর স্যার ব্যান্ডেজিং, যেটা মানে স্যার ইন্ডিপেন্ডেন্টলি পেশেন্ট যাতে পারফর্ম করতে পারে এই জন্য স্যার ব্যান্ডেজিং এর জোরে ব্যাপারটা বল, দেওয়া জোরে আছে। বল। আর হইতেছে স্যার হোপিং এবল টু পারফর্ম 10 to 12 শোনো, রিপিট। এখানে কিন্তু একটু ব্যাপার আছে, ব্যান্ডেজিং কেন টিচার দরকার, কেন স্টুডেন্টরা সব পারে না? এই যে অ্যাম্পুটেশন পেশেন্টদের ব্যান্ডেজিং করতে হয় ফিগার অফ 8 রুলে, মানে একবার উপর থেকে, পরে আবার ক্রস করে নিচে, আবার ক্রস করে উপরে, আবার ক্রস করে নিচে, মানে 8-এর মতো ঘুরাইতে হয়। 8 যেভাবে লিখি ঠিক এইভাবে করতে হয়, এটাকে বলে ফিগার অফ 8। ফিগার আর অফ যে ব্যান্ডেজটা দেওয়া হয় এটা কিন্তু তোমার এটা কি নাম, স্টোকিনিট, ক্রেপ ব্যান্ডেজ না কিন্তু স্টোকিনিট, এটা একটু মোটা।
স্যার আরেকবার একটু বলেন। একটু মোটা স্টোকি নেট ইউজ করা হয়। বুঝছো? জি স্যার। এই রোগীটা কি করতেছে কৌশলী? স্যার ট্রান্সফারিং স্যার করতেছে, ট্রান্সফারিং হচ্ছে স্যার, মানে চেয়ার থেকে বেডে। লো টুল থেকে স্যার চেয়ারে, হ্যাঁ, চেয়ার চেয়ার লো থেকে লো টুল। চেয়ার থেকে লো লো টুল একটু জোরে বললো। প্রবলেমস, এই যে এই রোগীটার এই প্রবলেম, পি প্রস্থেটিক এইমস, পি প্রস্থেটিক তার এই প্রবলেম ছিল। কি কি ছিল? হিমেল পড়তো। Sir, increase muscle strength, maintain normal range of motion, prevent contracture, core stability practice, maintain trunk and upper limb muscle strength, maintain functional activity, mental preparation for a life with a prosthesis. এটা কি করতেছে? Sir, breathing exercise. দেখছো ব্রিজিংটা কিভাবে করাচ্ছে, একটু মডিফাই করে না? জি স্যার, গামছা ইউজ করা হইতেছে নিচে। এরকম একটা স্লাইড তৈরি করতে পারলে রোগীদের স্টুডেন্টদের পড়ানোটা খুব সহজ হয়ে যায়, তাই না? জি স্যার। ছবি দিয়ে দিয়ে তোমাদেরকে ব্যায়াম শিখা দিয়েছে, আর কি লাগে? প্রস্থেটিক রিহ্যাবিলিটেশন শেষ। হ্যাঁ, এটা কি করছে বলো? স্টাম্পটাকে সোজা রাইখা সিঙ্গেল রেগ ব্রিজিং করাচ্ছে। এটা কি করছে? ওয়েট শিফটিং, মানে বাম থেকে ডান দিকে পেলভিকটাকে নিচ্ছে, এটাকে বলা হয় ওয়েট শিফটিং প্র্যাকটিস। বুঝছো? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, সেটা কি করতেছে? স্ট্রেংথেনিং। কি দিয়ে করতেছে? স্ট্যান্ডার্ড দিয়ে। স্যান্ডব্যাগ। এটা 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 হুম, হুম। After the assessment and pre-procedure management, the person with an amputation is ready for the prosthesis. তখন রোগীটা প্রস্থেসিস পরানোর জন্য রেডি। প্রি প্রস্থেটিক এইম কি কি আছে বলো তো? আচ্ছা, এই প্রত্যেকটার জন্য কি কি এক্সারসাইজ লাগবে তোমরা একটু আলোচনা করো সবাই। ওয়েট বিয়ারিং এন্ড ব্যালেন্স প্র্যাকটিসের জন্য কি কি এক্সারসাইজ? প্রস্থেটিক গেট ট্রেনিং এর জন্য, মানে প্রসেস পড়ানোর পরে গেট ট্রেনিং এর জন্য কি কি এক্সারসাইজ, কিভাবে প্রোগ্রেশন অফ এক্সারসাইজ করবা, কিভাবে প্রোগ্রেশন অফ স্ট্রেংথেনিং এক্সারসাইজ করবা, তোমরা সবাই ওয়ান বাই ওয়ান এটা পড়তে থাকো। 5 মিনিট সময় দেই, তারপর আমি নাম ধরে ধরে জিজ্ঞাসা যে এই বলো কোঅর্ডিনেশন এবং এন্ডুরেন্সের জন্য কি কি ব্যায়াম করাইবা, ফাংশনাল অ্যাক্টিভিটির জন্য কি কি প্রোগ্রেশন অফ এক্সারসাইজ করাইবা, তারপর স্টাম্প কেয়ারের জন্য কি কি প্রোগ্রেসিভ রেজিস্ট্যান্স স্ট্রেংথেনিং করাবা। তোমরা এটা সবাই একজন একজনের সাথে আলাপ করো, আমি শুনি। বলো। আরে 5 মিনিট পরে পরে গো, সমস্যা কি? বলো এটা কি 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 করবা বলো, বলো। বলো, একজন একজন করে বলো। স্যার ওয়েট বিয়ারিং এর জন্য স্যার স্টাম্পটাকে স্যার স্টাম্পের উপর স্যার ওয়েট বিয়ারিং করতে হবে। তারপর স্যার স্টাম্পের সাইডে স্যার স্ট্রেংথেনিং করাইতে হবে, অ্যাবডাকশন প্র্যাকটিস করতে হবে, হিপ ফ্লেকশন করাইতে হবে, হিপ এক্সটেনশন করাইতে হবে। হ্যাঁ, আর স্যার হচ্ছে ব্যালেন্সের জন্য স্যার
স্যার হচ্ছে স্ট্যাটিক ব্যালেন্স, ডাইনামিক ব্যালেন্স প্র্যাকটিস করাইতে হবে। তারপরে স্যার চেয়ার থেকে টুলে শিফটিং করাইতে হবে, স্যার লাইন প্র্যাকটিস করাইতে হবে। এই পাপ্পু, তুমি বলো যে কোঅর্ডিনেশন কেমনে বাড়াইবা? কোঅর্ডিনেশন, how do you improve the coordination of an amputee patient? পাপ্পু, পাপ্পু নাই? শাকিরুল ইসলাম? জি স্যার, ওয়েট শিফটিং করা যেতে পারে স্যার। আর কি ওয়েট কোঅর্ডিনেশনের জন্য? স্যার এজ অফ দ্য বেড যে স্যার রিচিং প্র্যাকটিস করা যেতে পারে। আর sit to stand practice, জি, ফিট টু স্ট্যান্ড প্র্যাকটিস, বল খেলুন। কি হ্যাঁ, এটা ভালো বলছে। তারপর স্টাম্প কেয়ার কিভাবে নিবা? কিভাবে স্টাম্প কেয়ার করবা? কিভাবে স্টাম্প কেয়ার করবা বলো? স্যার স্টাম্প কেয়ারের জন্য স্ট্রোকিং এর ব্যান্ডেজ দিয়ে এইটা স্যার ব্যান্ডেজ করাবো। তারপর স্টাম্পটাকে স্যার 2 ঘন্টা পর পর বলবো যে একটু যাতে বাতাস লাগায়, মানে খুলে খুলে যাতে একটু বাতাস লাগায়। তারপর স্যার এখানে একটু পাউডার ইউজ করা যেতে পারে। আর হচ্ছে স্টাম্পটাকে ক্লিন রাখতে হবে। হ্যাঁ, সোপ পানি দিয়ে ক্লিন রাখতে হবে। এবং যারা হাঁটে তারপর দেখতে কোনো জায়গায় লাল হয়ে গেছে কিনা। যদি লাল বা ব্লিস্টার হয় তাহলে 1-2 দিনের জন্য আবার প্রসেস করানো যাবে না। বুঝছো? এই হিমেল, বলো ডনিং আর ডফিং কি? ডনিং ডফিং মানে কি বলো? এই যে ডনিং এন্ড ডফিং। জি স্যার। জুড়ে বল, ডনিং কি ডফিং কি? তাদের গো গুগল দেখে গো। সোনালি বলো ডনিং ডফিং কি? স্যার গুগল থেকে দেখে বলবো। হ্যাঁ, নকল করে বলো, সমস্যা কি? এই আজকে রিফাত তামান্না তাসনিম ম্যাডামকে একটা ফোন দিও, বললো যে স্যার ওই যে আমাদের ম্যাডাম আমাদের যে কোর্স ওয়ার্কটা এটা যদি দিতেন তাহলে আমরা এটা কোর্স ওয়ার্কটা করা শুরু করে দিতাম। মানে অ্যাসাইনমেন্ট, এটা কোর্স ওয়ার্ক বলে, 30 মার্কের কোর্স ওয়ার্ক, 30 মার্ক। স্যার কোর্স ওয়ার্কের মান ইয়া ইয়া মার্ক কত? 30, ঠিক আছে? আজকে বলে দিও যে ম্যাডাম তাহলে আমাদের কোর্স ওয়ার্ক এবং একটা ক্লাস নেন। মানে একটা ক্লাস তো দরকার কোর্স ওয়ার্কটা বোঝানো দেওয়ার জন্য। একটা ক্লাস আমার মতো ম্যাডামকে বললো, তাহলে আমার শিডিউল যেদিন থাকবে ওই দিন উনি ক্লাস নিয়ে নেবেন, ঠিক আছে? এক্স্যাক্টলি, এটা তামান্না তাসনিম ম্যাডামকে বললো, কোর্স ওয়ার্কের দায়িত্বটা আমি ওনাকে দিছি। আর এই সাবজেক্টের দেখো আজকেই তো প্রায় 30% পড়া গেলাম, আর 70% আর 4-5টা ক্লাস নিবো, বা সাবজেক্ট শেষ। বুঝছো? জি স্যার। সব চমচম বানানো আছে, চমচম গুলো দিয়ে দিব। ওই যে কি নাম আছে, মাহবুবা আছে, সোনালী আছে, সব চমচম গুলো গিরবা খালি, ঠিক আছে? জি আচ্ছা স্যার। জি স্যার। হ্যাঁ বলো, ডনিং আর ডফিং কি বলো? আম, স্যার ডোনিং আর ডোপিং হচ্ছে দুইটা, মানে আমরা যে পিপি ইউজ করি কোভিড এর জন্য, সেটা হচ্ছে ডোনিং হচ্ছে কিভাবে আমরা পিপিইটা পরবো, আর ডোপিং হচ্ছে আমরা কিভাবে পিপিইটা মানে খুলে ফেলবো, এটার হচ্ছে পুরো প্রসিডিউরটা। তো সেক্ষেত্রে রোগীর ক্ষেত্রে কইছো, এখন এম্পুটেশন রোগীর ক্ষেত্রে কি? এটা ব্রেন স্টর্মিং করাচ্ছি, তোমাদেরকে ব্রেন স্টর্মিং করাচ্ছি। তোমরা ফুল পেসিভ হয়ে গেছো, তোমাদেরকে চমচম খাওয়াইতে খাওয়াইতে তোমরা এখন নিজেরা থিঙ্কিং করতে পারো না। তোমরা খালি স্যার হাত আমি ধরে থাকো যে রবিন স্যার খাওয়াই দিবে। স্যার ডনিং হচ্ছে স্যার যে প্রসিডিক্স স্যার যে কিছু পার্ট আছে স্যার, যেমন একটা প্রসিডিক্স একটা শক্স আছে, তারপর যে ব্যান্ডেজ আছে স্যার, এগুলো
পড়া, মানে পেশেন্টটা যাতে মানে সে যেটা যেটা পড়তেছে। আর ডফিং হচ্ছে স্যার এটা খুলে ফেলা স্টেপ বাই স্টেপ। ফিমেল বলো তো ডনিং ডফিং কি? ফিমেল স্যার ডনিং ডফিং এর ক্ষেত্রে স্যার ওই মানে স্যার ওই যে লিম্বের প্রপার মানে ডিভাইস গুলো স্যার প্রপারলি ইউজ করা বা প্রপারলি খুলে ফেলা এরকম টাইপের। নাবিল 10:15 থেকে ক্লাস নিব, 10:15। হ্যাঁ বলো। স্যার ওই যে প্রস্থেটিক্স আর অর্থোটিক্স যে ডিভাইস গুলা ইউজ করতেছি আমরা, ওইগুলো স্যার প্রপারলি কেমনে মানে প্রপারলি ইউজ করা আর হইতেছে স্যার প্রপারলি রেখে দেওয়া আর কি স্যার, মানে ওটাই ডফিং। তারপর মিফতাহুল জান্নাত অনন্যা বলো তো ডনিং আর ডফিং কি? বলতে পারবা? ইয়ে আসছে রে, যে সাইবা সাবরিন নাকি একটা মেয়েটার নাম, ও আসছে রে। কই হ্যাঁ কই? চুপ করে আছে কে? হ্যাঁ সাইবা কোথায়? হ্যাঁ সাইবা বলো তো ডনিং আর ডফিং কি? স্যার ডোনিং হচ্ছে গিয়ে কোনো একটা ডিভাইস বা কোনো কিছু সেটাকে পুট করা, মানে সেটাকে ওয়্যার করা। আর ডফিং হচ্ছে গিয়ে সেটাকে রিমুভ করা। রে কি করা? রিমুভ করা স্যার, খুলে ফেলার। হয়েছে কিছুটা। তাহলে এই প্রস্থেসিস রোগীদের ক্ষেত্রে ডনিং ডফিং কি? স্যার প্রত্যেক ডিভাইসটা আর কি কেয়ারফুলি যদি পুট করা বা ওয়্যার করা, সেটাকে মেবি ডোনিং, আর ডফিং মেবি সেটাকে রিমুভ করা আর কি। হ্যাঁ সাইবা আর হচ্ছে মাহবুবার যে কথাগুলো বললা, দুইটা যদি সব অ্যাড করা হয় তাহলে 100% মার্ক পাইবা। মানে হেরা দুজন যে কথাগুলো বলছে বুঝছো, এটা হচ্ছে সব। আচ্ছা প্রোট্রুটেড বোন কি বলো তো সাইবা? জি স্যার, বুঝিনি। প্রোট্রুটেড বোন কি? প্রোট্রুটেড বোন, প্রোট্রুটেড হাড্ডি মানে কি? প্রোটিনের হাড়ি যে স্টাম্প থাকে, ওইটার যদি ভিতরে কোনো ধরনের বোন বোন থেকে যায়, যেটা আর কি ডেঞ্জারাস, ওইটা হচ্ছে কি প্রোট্রুটেড বোন। না মনে করো তার ট্রান্সফিউমারাল অ্যাম্পুটেশন হয়েছে না, তখন দেখা গেছে যে একটা হাড়ের একটা জায়গা ডাক্তাররা ভুলবশত কাটে নেয়, তো ওইটা উঁচু হয়ে থাকে, তো ওইটা হচ্ছে প্রোট্রুটেড বোন। তখন ওই প্রোট্রুটেড বোনটা আমরা আবার ফিতা দিয়ে মাপি যে এটা কত সেন্টিমিটার। এটা যদি থাকে তাহলে প্রস্থেসিস তো পড়তে পারবে না, প্রস্থেসিস পড়লে রোগী ব্যথা পাবে, রোগীর কি হবে ডিস্টার্ব হয়ে যাবে, বুঝছো? জি স্যার। আর ডিস্টাল ফ্যাট পেড মানে কি? ডিস্টাল ফ্যাট পেড, ডিস্টাল ফ্যাট পেড বা ডিস্টাল প্যাডিং, এই শব্দের অর্থ কি? স্যার এটা তো বলতে পারবো না। বলতে পারবো না কেন? তামান্না বলো তো ডিস্টাল ফ্যাট পেড মানে কি? এটার প্রয়োজনীয়তাটা কি? ডিস্টাল ফ্যাট পেড, প্রোট্রুটেড বোন, ডিস্টাল ফ্যাট পেড, এটার প্রয়োজনীয়তা কি? তাহলে এগুলো পড়া থাকবে যে ডিস্টাল ফ্যাট পেড মানে অ্যাম্পুটেশন রোগী ডিস্টাল ফ্যাট পেডের প্রয়োজনীয়তাটা কি, তারপর স্টাম্প সাইজ, হ্যাঁ স্টাম্প লেংথ, এগুলো সম্পর্কে জানতে হবে। টাইপ অফ নার্ভ লিশন কি কি আছে, নিউরোপ্রাক্সিয়া, এক্সোনোটমিসিস, নিউরোটমিসিস, এটা সম্পর্কে একটু ডেসক্রাইব করে আসবা, বুঝেছো? হুম স্যার ডিজিটাল ফ্যাক্টরটা যদি অ্যাম্পুটেশন, যে অ্যাম্পুটেড পার্ট তার নিচে স্যার যদি স্যার মানে যে পার্টে হচ্ছে আমাদের বোনটা হচ্ছে কাট করা হয়েছে, তার নিচে যদি স্যার ফ্যাট বা মাংসে যদি একটা ভালো রকম একটা অ্যামাউন্ট থাকে, যদি স্যার সেটা হচ্ছে ডিজিটাল ফ্যাট প্যাট। স্যার এটা ইম্পর্টেন্স হচ্ছে যদি আমরা প্রস্তুতি ওয়্যার করি বা পরি, তখন হচ্ছে আমাদের স্ট্যাম্পের সাথে প্রস্তুতিকে আমাদের হচ্ছে ফ্রিকশন হবে না, বা এখানে আমাদের যে পেশেন্ট থাকবে উনি হচ্ছে পেন ফিল করবে না, বা এখানে তার হচ্ছে কোনো ধরনের ফ্রিকশন হয়ে কোনো ব্লিস্টার ফর্মেশন করবে না। মাহবুবা পুরো 100-তে 100 মার্কের প্রশ্নটা বলছে, দ্যাটস গুড। তুমি এটা পারলা কেমনে মাহবুবা?
থ্যাংক ইউ স্যার। স্যার একটু মানে চিন্তা কি ভাবনা ব্যাপার করছি। বলো তো? একদম 100-তে 100। That's important. Prosthesis application distal fat pad is very very important. So অর্থোপেডিক সার্জনের যে টিমে এখানে একজন স্নাতক ডিগ্রিধারী ফিজিওথেরাপি পেশাজীবী থাকা উচিত। We want excessive distal fat padding. Otherwise, it is really very very difficult to wear prosthesis on that particular part. কিরে হিমেল, তুই তো পারলি না রে। হিমেল, হিমেল, জি স্যার, ওই আমার ভাগনা, স্যার আমার আইডিয়া ছিল না ওটার ব্যাপারে স্যার। তোর আইডিয়া কি খালি কম্পিউটার প্রতি থাকে নাকি? হ্যাঁ, স্যার এখন শিখছি স্যার, এখন মোটামুটি পারবো। সাইবা তো পারলা না, ব্যাপারটা কি সাইবা? জি স্যার। স্যার হঠাৎ পারলা না করে যে? মানে চিন্তায় আসলে আর কি, এটা কি হবে স্যার? মা বাবা তো এটা বলতে পারছে, খুব সুন্দর উত্তর দিছে। দ্যাটস গুড। রিফাত তো পারেই নাই। আমি আমার লাইফে দেখছি যত মোটা মানুষ এগুলো কোনো কামের না, বুঝছো রিফাত? হ্যাঁ, সোনালিও তো পারলা না। সোনালি, কই সোনালি ভাগছে নাকি? সোনালি, জি স্যার। আচ্ছা শোনো, আজকে ওই তোমাদের তামান্না তাসনিমকে একটা ফোন দিও, উনি কোর্স ওয়ার্কের উপর একটা ক্লাস দেবেন। আর আমি স্পোর্টস ফিজিওথেরাপির উপর আবার কবে ক্লাস আমার? তাহলে ওই যে আরেকটা ক্লাস তামান্না তাসনিম ম্যাডামকে বললো, উনি নিবেন এই প্রফেসর থেকে। আর স্পোর্টস ফিজিওথেরাপিটা আমি দিই একটু ভালো করে, তাড়াতাড়ি পড়াই দেবো না। এগুলো সব নোট টোট তৈরি করা আছে, এগুলো তাড়াতাড়ি দিয়ে দেবো না। ঠিক আছে তাহলে, খুদাহাফেজ। হ্যাঁ, জি আচ্ছা স্যার। ভালো থাকো, সুস্থ থাকো। ওদের ব্যাপারে আসসালামু ক্লান্ত। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।